কিছুক্ষণ আগে শুরু হয়েছে পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ২ বছরেই নিরবচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থা। ২০২২ সালের ২৫শে জুন সড়কপথের পর ২০২৩ সালের ১০ই অক্টোবর চালু হয় প্রকল্পটির রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এবার প্রকল্পের সেসব কাজও শেষ হয়েছে। গত ৩০শে জুন সেতুর সব কর্মযোগ্য শেষ হওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর থেকে গত ২৫শে জুন পর্যন্ত ২ বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১,৬৪৮ কোটি ৭৬,১৮,০৩০ টাকা। বাবা আদম শাহের মাজার আছে উঁচু করে শির, ইদ্রাকপুরের কেল্লা দেখতে সবাই করে ভিড়। যুগে যুগে এই মাটিতে কত কীর্তি হয় বপন, গাইতে আইলাম মুন্সিগঞ্জের গান। ও ভাই জান, গাইতে আইলাম পদ্মা সেতুর গান। মুন্সিগঞ্জের গোল আলু খাইতে লাগে বেশ, শীতকালীন শাক সবজির তুলনার নাই শেষ। বিল বাওর নদী নালায় মাছের রান্না গোনা, পদ্মা নদীর ইলিশের সৎকার নাই আছে চেনা। সিরাজ দীঘার পাতার কিরা দেশ জোড়া তার খ্যাতি, শ্রীনগরের কামার কুমার আরো জেলে তাঁতি। গজারিয়ার বুট বাদাম টঙ্গি বাড়ির মূলা, ঋষি বাড়ির শীতল পাটি রামপালের ওই কলা। পদ্মা মেঘনা ধলেশ্বরী মিষ্টি জলের আহ্বান, গাইতে আইলাম মুন্সিগঞ্জের গান। ও ভাই, সরাসরি ছিলাম পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠানে। এদিকে দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে শিশুসহ ৫ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন। নিহতদের মধ্যে আছেন বাসের হেলপার, যাত্রী ও ট্রাকের চালক। বাসের সঙ্গে সংঘর্ষের আগে ট্রাকটি চাপায় প্রাণ গেছে এক ভ্যান চালকেরও। ঢাকা থেকে যাত্রী নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল নাবিল পরিবহনের বাসটি। শুক্রবার ভোরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাঁচবাড়িতে সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। এতে ঘটনাস্থলেই মারা যান নাবিল পরিবহনের হেলপার ও ট্রাকের চালক। আহতদের হাসপাতালে নেওয়া হলে বাড়ি প্রাণহানি। নাবিল পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষের আগে আমভর্তি ট্রাকটির চাপায় দিনাজপুর সদরের মাছুয়াপাড়ায় নিহত হন এক ভ্যান চালক। ওই দুর্ঘটনার পর দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল ট্রাকটি। এছাড়া বাসের যাত্রীরা জানিয়েছেন এক যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছিল তাদের চালকেরও। ভ্যানে করে ধান নিয়ে যাচ্ছিল হাটে, এক আমের গাড়ি নিয়ে আসতেছিল। আসার পর ওই ভ্যানালেকে মারি দিয়ে ও পাম্পের ওখানে যায়, নাবিল গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট। পুরোপুরি ৩-৪টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলো পাম্পের সামনে। তো ওরা যদি সতর্ক থাকতো, আর বিশেষ করে একটা গাড়ি রাস্তার মধ্যে ছিল, তো ওই গাড়িটার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনকে রাখা হয়েছে আইসিইউতে। উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ২৬ থেকে ২৮ জন আহত আছে। তার ভিতরে কিছু রোগী আমাদের অর্থোপেডিক্সে আছে এবং কিছু সার্জারিতে ভর্তি আছে, এবং কিছু ২-১টা রোগী আমরা আইসিইউতে শিফট করছি, এবং আরও কিছু রোগী খারাপ অবস্থায় আছে যেগুলো আমরা রংপুরে রেফার করছি আর কি। ৩০-এর দিকে খবর পেলাম যে ৫টা ১৫ থেকে ২০-এর মধ্যে এই নাবিল পরিবহন, ঢাকা থেকে আসা নাবিল পরিবহন, দিনাজপুর থেকে নাবিল পরিবহন আর আম বোঝাই একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে আসার পরে প্রায় আহত অবস্থায় ২৮ থেকে ৩০ জনকে মাপদুরে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় ২ দিনে প্রাণ গেছে আরো ২ জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনার ঈশ্বরদীতে শোকস্তব্ধ আজমপুর গ্রাম। সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্ধুর স্বজনদের কান্নায় ভারী চারপাশ। সেখানে গেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু দেখে সবাইকে জানিয়েছে চলাচলে আরও সতর্ক হওয়ার আহ্বান। পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি দাসুরিয়া ইউনিয়নের আজমপুর গ্রামে। শুক্রবার সকাল ৯টার দিকে সেখানে পৌঁছে ৪ বন্ধুর মরদেহ। কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। এই ৪ জনই ঈশ্বরদীর কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থী। নিহত গাড়ি চালকও তাদের বন্ধু। ৫ বন্ধুর এই করুণ মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয়রা। বাচ্চা কথা এই এলাকারই সব ছেলে, আমার ছেলের সাথে পড়াশোনা করছে। এরা ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে, বড় হয়েছে, ফ্রেন্ড। এরা একসঙ্গে বেড়াইতে গেছিল, যাওয়ার পরে বেড়াইতে আসার পথে
রোড অ্যাক্সিডেন্টে, মর্মান্তিক অ্যাক্সিডেন্টে 5 জন জায়গায় নিহত হয়ে যায়। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এটাই কামনা করি। সকালে নিহতদের বাড়িতে আসেন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। স্বজনদের সমবেদনা জানিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। প্রিয় দাশুরিয়াটা একটা অপূরণীয় ক্ষতি হলো। আমি এই মুহূর্তে যারা বিদায় নিয়েছেন সেই সমস্ত সংশ্লিষ্ট পরিবারের প্রতি দাশুরিয়া পরিষদের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বরাবরই সতর্ক করি যে রাস্তাঘাটে মোটরসাইকেল এবং প্রাইভেট কার জন্য নির্ধারিত গতি মেনেই চালনা করা হয়, কিন্তু সেটা প্রতিনিয়ত আমরা দেখি নিয়মে ব্যত্যয়। তো আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো যে তাদের বাচ্চারা যেন এই নিয়ম মেনে যেন এই মোটরসাইকেল বা যে যানবাহনগুলো যেন চালনা করে। 5 মাস আগে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মৃত্যু হয় এই একই ইউনিয়নের 3 বন্ধুর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যমুনার পানি বাড়ায় জামালপুরে নতুন করে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়েছে চরাঞ্চলের ফসলি জমি। এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের নিচু এলাকা থেকে ধীর গতিতে পানি নামায় কমছে না দুর্ভোগ। পানি বাড়ছে যমুনায়, প্লাবিত জামালপুর ও সিরাজগঞ্জের নিচু এলাকা। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে পানিবন্দী অন্তত 35,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে যায় বন্ধ ঘোষণা করা হয়েছে 25টি শিক্ষা প্রতিষ্ঠান। আমার বয়সও এরকম বন্যা আমি দেখি নাই। রাতারাতি যে 2 থেকে 3 দিনের মধ্যে সিরাজগঞ্জে যমুনার পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল সহ নিচু এলাকা। বসতভিটায় পানি ওঠায় বিপাকে পড়েছেন অন্তত 10,000 মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিক বাড়ায় পানিবন্দী নদী তীরের লক্ষাধিক মানুষ। আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গতরা। বন্ধ রয়েছে 50টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তলিয়ে গেছে 5,500 হেক্টর ফসলি জমি। রান্না বান্নার জায়গা নাই, গরুর খাওয়া দাওয়া নাই। সিলেটে কুশিয়ারার পানি বাড়ায় জকিগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর ও বালাগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ আরও বেড়েছে দীর্ঘদিন ধরে পানিবন্দী মানুষের। সুনামগঞ্জে পানি নামেনি হাওড়াঞ্চল থেকে। গ্রামীণ সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলে। নৌকা ছাড়া আমরা মার্কেটে পর্যন্ত আইতে পারি না, আর এখানে আইলে তারপরে রাস্তাঘাটে পানি কষ্ট, কত কষ্ট না খাননি বন্য সপ্তাহে একটু কষ্ট রে বাবা, অসুখ পড়ে গেছে, জ্বর। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভারও পানি নামেনি এখনো। ডুবে আছে শহরের সরকারি বিভিন্ন অফিস, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ রাস্তা। এখনো আশ্রয় কেন্দ্রে আছেন 8,000 মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে রংপুরের কাউনিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিবুর, রংপুরে এখন বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে আছে? আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কি নদীতে পানি বেড়ে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, কি পরিস্থিতি জানাবেন? আমি একটু আগে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তার সাথে। তিনি যে ধারণাতে আমাকে দিয়েছেন যে আগামী 2 থেকে 3 দিন এই অঞ্চলে, বিশেষ করে রংপুরের উজানে যে অংশটি রয়েছে ভারতের মধ্যে, সেখানে বৃষ্টিপাতের বেশ বড় ধরনের আশঙ্কা রয়েছে। এবং তারপরেও তারা বলছেন যে বৃষ্টিপাত বেশি হইলেও এই অঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করবে, কারণ যে পরিমাণ পানি এখন উজানে রয়েছে তার বেশিরভাগই ইতিমধ্যেই নেমে গেছে ভাটি অঞ্চলে, বিশেষ করে ব্রহ্মপুত্র বা যমুনা নদী দিয়ে চলে আসছে। তবে তিস্তা ব্যারেজ এলাকা এবং আরো একটি পয়েন্ট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি কাউনিয়া, আপনি জানেন যে তিস্তা অববাহিকায় কদিনের বৃষ্টিপাতের পরে এই নদীর পানি বেশ বৃদ্ধি পেয়েছিল। আজকে অবশ্য জালিয়া এবং কাউনিয়া পয়েন্ট, যে পয়েন্টে আমি দাঁড়িয়ে, সেখানে এখন তিস্তা নদী বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে রয়েছে। ইতিমধ্যেই নদীর চরও জেগে উঠতে শুরু করেছে, কিন্তু ব্রহ্মপুত্র বা অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে ব্রহ্মপুত্র অববাহিকা তেমন উন্নতি হয়নি। অধিকাংশ এলাকাতেই পানি বিপদসীমার উপরে রয়েছে। তবে একটু আগে যে তথ্য আমাকে পানি উন্নয়ন বোর্ড দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় অংশে, বিশেষ করে নিয়াবতীর ঘাট, গোয়ালপাড়া, তেজপুর, ধুবড়ি এসব পয়েন্টে পানি কমতে শুরু করেছে, কিন্তু দিব্রগড় যেটি একেবারেই আসাম সংলগ্ন একটি পয়েন্ট ভারতের, সেখানে পরিস্থিতি তেমন এখনো উন্নতি হয়নি। এবং এসব এলাকায় আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি হবে বলে তারা আশঙ্কা করছেন। তবে পানি বৃদ্ধির যে হার
হার সেটি অনেকটাই কমে যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এই অবস্থায় তারা মনে করছেন যে উত্তরাঞ্চলে বিশেষ করে যেটি ব্রহ্মপুত্র এবং তিস্তা অববাহিকা এই দুটি অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে 7 থেকে 10 দিন সময় লাগতে পারে। তবে পানি একেবারে নিচে নামতে সময় আরো কিছুটা বেশি লাগবে। তবে ইতিমধ্যে বেশ কিছু নিম্নাঞ্চলে চর তলিয়ে গেছে, যেসব তরে বিপুল পরিমাণ মানুষ এখনো রয়েছে। তাদের অধিকাংশই দুর্ভোগের মধ্যে রয়েছে বিশুদ্ধ খাবার পানির, একই সাথে তাদের রান্না বাড়ার পরিস্থিতিও অনেক বাড়িঘরে নেই বলে আমরা কুড়িগ্রাম থেকে জানতে পেরেছি। রংপুরের কাউনিয়া থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। দফায় দফায় বন্যায় সুনামগঞ্জে মানবেতর জীবনযাপন করছেন হাওড় অঞ্চলের মানুষ। ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় বিপাকে অনেক পরিবার। কাজে যেতে না পারায় খাদ্য সংকটে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সুনামগঞ্জ সদরের বেরিগাঁও গ্রামের আব্দুল আলীর সংসার চলে বর্গা চাষে। খরচার হাওর পারে কাঁচা ঘরে বাস করেন 4 ছেলেমেয়ে নিয়ে। গত মাসের প্রথম দফা বন্যায় তলিয়ে যায় তার পুরো ঘর। সেই পানি সরতে না সরতেই আবারও বন্যার কবলে পড়ে তার বসতভিটা। গত 1 মাস ধরে পানিবন্দী অবস্থায় থাকায় কাজে যেতে পারছেন না আব্দুল আলী। এতে খাবার সংকটে পড়েছে তার পরিবার। হিমশিম খেতে হচ্ছে গবাদি পশুর খাবার নিয়েও। পানি গরু ছাগল দেখুন না, গাছের ডাল ভাঙ তামাইছি, গাছ পাই না, এই অবস্থায় আছি। বাচ্চা কাচ্চা লইয়া বড় কষ্টে আছি। বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হয় আব্দুল আলীর মতোই বিপাকে খেটে খাওয়া মানুষ। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আমরা খাওয়ারও কোনো সুবিধা নাই, যে কষ্ট করে আমরা চলতেছি, গরিব মানুষ তো আমরা। আগের পানি রুইয়া গেছে, এরপরে আবার পানির উপরে পানি, বুক পানি পর্যন্ত ভাঙিয়ে হয়। জেলা প্রশাসক জানিয়েছেন বন্যায় দুর্গতদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। মজুদও আছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। যারা আশ্রয়কেন্দ্রে আসছেন তাদেরকে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি এবং যারা আশ্রয়কেন্দ্রের বাইরে আছেন তাদেরকেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। জেলার 12 উপজেলায় পানিবন্দী 4.25 লাখ মানুষ। 50টি আশ্রয়কেন্দ্রে এখনো আছেন 1400 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশেই শুক্র ও শনিবার থেমে থেমে বজ্রসহ ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত কিছুটা কমলেও সিলেট, ময়মনসিংহ, রংপুরে কমার কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবারের পর থেকে দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে 2-3 দিন বৃষ্টি কিছুটা কম হতে পারে। তবে আগামী বৃহস্পতিবার নাগাদ সারা দেশের মতো এসব এলাকাতেও হতে পারে টানা বৃষ্টিপাত। গেল 7 দিনের মতো আগামী 10 দিনেও কোথাও কম আবার কোথাও বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি হওয়ায় বৃষ্টি হলেও গরম সহজে কাটছে না। নদীবন্দরে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, যেখানে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার। এসব এলাকায় 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যে ধারাটা ছিল সেটা অব্যাহত থাকতে পারে সারা দেশে। শনিবারের পরে দক্ষিণাংশে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং মধ্যাঞ্চল সহ বৃষ্টির প্রবণতা এবং এলাকার বিস্তৃতি কমে আসতে পারে। বৃষ্টি একেবারে বন্ধ হবে না, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট তেমন একটা পরিবর্তন নেই। বৃষ্টি যেরকম হচ্ছে প্রায় কাছাকাছি থাকতে পারে। নরসিংদীর মেঘনা নদীতে নৌকাডুবির 12 ঘন্টা পর ভাইয়ের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ বোন। সকালে ঘটনাস্থলে প্রায় 1 কিলোমিটার দূরে শিশু আব্দুল্লাহর মরদেহ ভেসে ওঠে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য মেঘনা বাজার ঘাট এলাকা থেকে ভাই, বোন ও মা বাবা সহ 6 জন ছোট একটি নৌকায় ওঠেন। ঘাটের অদূরেই ঢেউ ও বাতাসের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌপুলিশ ও স্থানীয়রা মিলে 4 জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলেন জান্নাতুল ফেরদৌস ও মোহাম্মদ আব্দুল্লাহ নামের 2 শিশু। জান্নাতের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে দৌলতপুর থানায় 5 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আরিফুল ইসলামের পরিবার। পুলিশ বলছে, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এর আগে বুধবার সাইকেল চুরির সন্দেহে আরিফুলকে গণপিটুনি দেয় এলাকাবাসী। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএসএফ এর গুলিতে রাজু মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার নাগরভিটা সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় নিহত রাজু মিয়া বড় পলাশবাড়ি ইউনিয়নের গরিয়ালি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বিজিবি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, শুক্রবার ভোরে রাজু সহ আরো কয়েকজন ভারত থেকে গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। এ সময় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছলে ৩ গাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রাজু গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও বাকিরা পালিয়ে যায়। রাজুর মরদেহ বর্তমানে বিএসএফ এর হেফাজতে রয়েছে। অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম। কেজি উঠেছে ২৫০ টাকা পর্যন্ত। পেঁয়াজের দামও ১০০ টাকা পেরিয়েছে। রাজধানীর বাজারে বেশিরভাগ কাঁচা সবজিরই কেজি এখন ১০০ টাকার উপরে। সপ্তাহখানেক আগেও রাজধানীর বাজারে কাঁচামরিচ পাওয়া গেছে ১৮০ টাকা কেজিতে, কিন্তু এখন গুনতে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও বৃষ্টির কারণ দেখিয়ে হাঁকা হচ্ছে বেশি দাম। সিন্ডিকেট, তাছাড়া ৩০০ টাকা কেজি তো কাঁচামরিচ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা তো সাধারণ মানুষের কেনার একবারে ক্ষমতার বাইরে। বর্ষার কারণে মাল আসতে হয়, দেরি হয়, বা বাজারের ক্রাইসিস দরকারের, এর জন্যই ১০০ টাকা পেরিয়ে গেছে পেঁয়াজের কেজি। ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। টিসিবির হিসাবে মাত্র ৭ দিনে দাম বেড়েছে প্রায় ৩%। দাম বাড়ার পেছনে সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। চাকরি করে আমরা মনে করি ১০,০০০ টাকার খরচ হয়ে আরো বেশি, এই টাকাটা পাবো কই? কখনো দেখা গেল যে লেবুর দাম হালির চাচ্ছে ১৫ টাকা, আবার কোথাও কোথাও ২০ টাকা। আবার কোথাও দেখা গেছে সবজি কিনতে যে আমরা যে লক্ষ্য করছি, বিভিন্ন সবজির দাম এক এক মার্কেটে এক এক রকম। ৬০ টাকা কেজির নিচে নেই আলু। অন্যান্য কাঁচা সবজির দামও চড়া। বেগুনির কেজি উঠেছে ১০০ টাকার উপরে। করলার জন্য গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাসের শুরুতেই চোখ রাঙাচ্ছে সবজির বাজার। বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাতে প্রতিটি সবজির দাম ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচ। তবে কমেছে ডিম ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে মুরগি ও ডিমের দাম। গত সপ্তাহের দেশি মুরগির কেজি ৬২০ টাকা থেকে কমে এই সপ্তাহে ৫৮০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে কমে ১৬০ এবং সোনালী ৩৪০ টাকা থেকে কমে ৩২০ টাকায় বিক্রি হয়েছে। কমেছে ডিমের দামও। প্রতি ডজন মুরগির ডিম ৫ টাকা কমে বিক্রি হয়েছে ১৪৫ টাকায়। বরিশাল, বগুড়া, রাজশাহী ও খুলনাতেও মুরগি এবং ডিমের দাম কমলেও বাড়তি সব ধরনের সবজির দাম। এই সপ্তাহে প্রতি কেজি কাঁকরোল ১০০ টাকা, বেগুন, টমেটো, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০, লাউ ৬০, গাজর ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নিয়মিত এগুলোর মধ্যে পর্যবেক্ষণ থাকতো, প্রতি সপ্তাহে অন্তর অন্তর বা ১৫ দিন অন্তর অন্তর যদি তারা নিয়মিত বাজার ভিজিট করতো, একটা মনিটরিং বা কন্ট্রোলিং টুলস থাকতো, তাহলে হয়তো বাজারের অবস্থা এরকম হইতো না। গত সপ্তাহে এই সপ্তাহে মালের দাম কেজি প্রতিতে মনে করেন ৩০-৪০ টাকা বেশি। তারপরে মনে করেন যে বৃষ্টির কারণে মনে করেন গাছগাছালি একটু মারা গেছে, এই জন্য মনে করেন মালের সংকট বেশি। ঈদের ২ সপ্তাহ পরেও অস্বাভাবিক মশলার বাজার। ঈদের সময়ের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মশলা, যদিও পাইকারিতে অনেক কমেছে দাম। খুচরা ব্যবসায়ীদের দাবি, নতুন করে মশলা না কেনায় আগের দামেই বিক্রি হচ্ছে। এজন্য বাজার তদারকির অভাবকে দুষছেন ক্রেতারা। ঈদের আগে মশলার বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি ঈদের পরেও কমেনি। পাইকারি বাজারে দাম অর্ধেকে নেমে এলেও খুচরায় এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মশলা। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ঈদের পরে কমতে শুরু করে বেশিরভাগ মশলার দাম। সবচেয়ে বেশি কমেছে এলাচের দাম। ঈদের আগে ৪,২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া এলাচ এখন বিক্রি হচ্ছে ২৯০০ টাকায়। লবঙ্গ ১৩৪০ ও গোলমরিচ বিক্রি হচ্ছে ৯৬০ টাকায়। দাম কমছে, আসলে বাড়ে না। এলাচটা আপনার ২৯০০ টাকা থেকে শুরু করে ৩,৪০০ টাকা। জিরাটা ছিল আপনার ৬৫০-৬০, এখনও অনেকটা ওরকমই আছে। তারপরে আপনার গোলমরিচের দাম ছিল কোরবানের সময় ১,০৫০ টাকা, বাট এখন ৯৫০ টাকা। তবে খুচরা পর্যায়ে এখনও অস্বাভাবিক মশলার বাজার। রাজশাহীতে মাঝারি মানের এলাচ বিক্রি হচ্ছে ৩৫০০ টাকায়, ভালো মানের এলাচের কেজি ৪,০০০ টাকা, লবঙ্গ প্রতি কেজি ১,৫০০। এছাড়া দারচিনি ৪২০ টাকা ও জিরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৭০ টাকায়। যখন যে দাম চাচ্ছে সে দামই আমরা বেচছি, কারণ আমরা বাজারের বাইরে তো আমরা যেতে পারবো না। যদি নতুন করে রেট আসে তার আগে কম দিবে, এরপরে সামনে আরেকটু কমার আশা আছে, আরো মাঝে মাঝে একটু কমবে। একই অবস্থা খুলনা ও বরিশালেও। নতুন কোনো পণ্য না আসায় ঈদের সময়ের বাড়তি দামেই বিক্রির কথা জানালেন
খুচরা বিক্রেতারা। গোলমরিচ প্রায় কেজিতে 200 টাকা বেড়ে গেছে, জিরার দাম স্থির আছে, আর আদার্স লবঙ্গ মানে আদার্স যে মশলাগুলো আছে সেগুলো ঈদের আগে যা বেড়েছে ঈদের পর আর বাড়ে নাই। আমাদের কাছে যেভাবে দাম রাখে আমরা তো ওইভাবেই কিনে আনি, কিন্তু আমরা তো আমদানি করি না, যারা আমদানি করে তারাই বলতে পারে একমাত্র। বাজার তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম হাঁকান বলে অভিযোগ ক্রেতাদের। মনে করেন ঈদের সময় একটু বেশি থাকে, কিন্তু এখন ঈদের থেকে যে ঈদ গেছে তা তো একই দাম তো আর কমতি হয় না। এখন ওই স্বাভাবিক ওইটাই রয়েছে, দাম কমেও না আর বাড়েও না। বাজারে নতুন পণ্য এলে মশলার দাম কমবে বলছেন খুচরা বিক্রেতারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি ঘেরের মধ্যে কৃষক লীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। মধ্যরাতে উপজেলার গাবুরা ইউনিয়নের খেলপটুয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম জানান, বৃহস্পতিবার রাতে তিনি ও তার স্বামী আবুল কাশেম বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ঘেরে চিংড়ি ধরতে যান। এ সময় দুর্বৃত্তরা এসে ফিরোজা বেগমের হাত, পা, চোখ ও মুখ বেঁধে মাছ ধরার নৌকায় ফেলে রাখে। পরে তার স্বামীকে এলো পাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। চিংড়ির ঘের নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী 3টি বাস থেকে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শেখ কামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে 26.5 মণ মাছ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আব্বাস, অন্তরা ও মিমজাল পরিবহন থেকে 200 কেজি ইলিশ, 200 কেজি পোয়া, 180 কেজি ডাডি ও 480 কেজি লইট্টা মাছ জব্দ করা হয়। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞার মধ্যে এসব মাছ পরিবহন করায় 3 বাসের চালককে 10,000 করে 30,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত। মাদারীপুরের শিবচরে অ্যান্টিভেনম দেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিষধর রাসেলস ভাইপারের ছোবলের শিকার এক কৃষক। বৃহস্পতিবার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি পদ্মার চরাঞ্চলে মাদারীপুরের শিবচরে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। সোমবার চরজানাজাত ইউনিয়নের উত্তর চরজানাজাত এলাকার কৃষক সুলতান ব্যাপারী নদীতে পাট জাগ দিতে যায়। এ সময় রাসেলস ভাইপার তার হাতে ছোবল দেয়। পরে অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম দেয়। পরবর্তী 2 দিন তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখে কর্তৃপক্ষ। আশঙ্কামুক্ত হওয়ার পর গতকাল তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। আইনজীবীর বিরুদ্ধে আদালতের এক কর্মচারীর করা মামলার জেরে অস্থিরতা বিরাজ করছে জয়পুরহাটের আদালত পাড়ায়। এই ঘটনার পর আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বিচার কাজে। প্রায় 2 সপ্তাহ ধরে এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। গত 3 জুন জয়পুরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত 2 এর বেঞ্চের সহকারী নাইম হোসেনের কাছে আইনজীবী সাক্ষ্য চৌধুরীর সহকারী আইনজীবী একটি মামলার নথির ফটোকপি চান। জাবেদা নকল ছাড়া কোনো কপি দেওয়া যাবে না জানালে নাইমকে মারধর করেন ওই আইনজীবী। এই বিষয়ে আদালতে মামলা করেন নাইম। কোনো মামলার ফটোকপি দেওয়া নিষেধ থাকায় এবং আমার অফিস কর্তৃপক্ষের নিষেধ থাকায় আমি উক্ত মামলার ফটোকপি দিতে দ্বিধাবোধ করি এবং নিষেধ করি। তৎক্ষণাৎ গোলাম আল মোর্শেদ সাক্ষ্য চৌধুরী এবং প্রিয়ম নামক ব্যক্তি আমার উপর নির্মম অত্যাচার এবং নির্যাতন শুরু করে, শারীরিক নির্যাতন শুরু করে। আইনজীবী সাক্ষ্য চৌধুরীর দাবি, কথা কাটাকাটির জেরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে মাত্র। এই ঘটনায় মামলা অপ্রত্যাশিত। সে বেঞ্চ সহকারী আমাকে ধাক্কা মারে, আমাকে ধাক্কা মারতে মারতে এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে আমিও নিজে আত্মরক্ষার্থে তাকে ধাক্কা দিই। মামলাটি তুলে নেওয়া সহ নাইমকে প্রত্যাহারের জন্য আবেদন করেন আইনজীবী সমিতি। তা গ্রহণ না করায় আদালত বর্জন শুরু করেন আইনজীবীরা। তাকে সময় দেওয়া হয়েছিল 7 কার্য দিবসের মধ্যে। এই মামলাটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে কোর্ট বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কারণে আমরা 24/6/2024 তারিখ থেকে আমাদের এই জেলা ও দায়রা জজ মহোদয়ের অফিস আপনার কোর্ট বর্জন চলছে। আদালতের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, একজন বেঞ্চ সহকারী ও আইনজীবীর মধ্যে এই ধরনের ঘটনা দুঃখজনক। আর আদালত বর্জন করে বিচার প্রার্থীদের দুর্ভোগে ফেলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উকিল সাহেব, তারপর মোহরার সংশ্লিষ্ট বিচার প্রার্থীদের নিয়ে আমাদের চাকরি, তারা যদি এরকম হুমকি প্রদর্শন করেন তাহলে আমরা নিরাপত্তা অভাব বোধ করছি।
আদালতে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝালকাঠির রাজাপুরে এক যুবকের রক্তাক্ত মরদেহ একটি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সাতুরিয়া ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় সকালে বাগানে মরদেহ দেখতে পেয়ে চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। পরে তিনি পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানায় পুলিশ, তবে এখনো তার নাম পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে লুট হওয়া মালামাল সহ 7 ডাকাত ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উপজেলার লালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, গ্রিল কাটার ও 5টি ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশ জানায় কয়েকটি ডাকাতির ঘটনায় কামাল মিয়া নামে একজনকে চিহ্নিত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কামাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ। কামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ 16টি মামলা রয়েছে। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাইকে।